They should remember today they are in power, tomorrow may not be. Nothing is permanent. मीटिंग करके उसको लीडर आके बोलता है बंगाल में हम कয়েক लाख वोट का नाम बात देंगे। आप कहिए अभी नेशनल कैलामिटी, रेनी सीजन, फेस्टिवल, इसमें 15 दिन का अंदर ऐसा या थोड़ा ही होता है, सबको नाम तुलना पड़ेगा। ये क्या सोचता है ये लोग? बीजेपी का पार्टी का कमीशन होगा ना, कमीशन फॉर डेमोक्रेटिक राइट्स, सिविक राइट्स ऑफ द पीपुल होगा। ये पूरा अमित शाह का खेल है। उन्होंने तो एक्टिंग प्राइम मिनिस्टर का मामूली काम करते हैं, बट प्राइम मिनिस्टर नोज एवरीथिंग। आई एम सॉरी टू से वी कैन रिक्वेस्ट द प्राइम मिनिस्टर, डोंट ट्रस्ट अमित शाह ऑलवेज। एक दिन वो आपका बड़ा मिर्जाफर हो जाएगा, पहले से ख्याल कीजिए। मॉर्निंग शो कर दी। थैंक यू सो मच। প্রধানমন্ত্রীকে সাজেশন দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ডোন্ট ট্রাস্ট অমিত শাহ, একদিন মির্জাফর হয়ে যাবে। আর আজ ইনফ্যাক্ট এটাও বলেছিলেন মমতা ব্যানার্জি যে অমিত শাহ তো অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করছেন। আর আজ মমতা ব্যানার্জির মতে যিনি অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের মতো কাজ করছেন তিনি আবার কাঁটা হয়ে দাঁড়ালেন মমতা ব্যানার্জির প্রশাসনিক রাস্তায়। কিছুতেই পার্মানেন্ট ডিজিপি রাজীব কুমারকে হতে দিতে চাইছেন না। স্বরাষ্ট্র মন্ত্রকের দিক থেকে বলা হয়েছে যে উনি হতে পারেন না, কারণ প্রোটোকল মেনটেন করেননি রাজীব কুমার। রাজীব কুমার যাকে নিয়ে আপনারা প্রত্যেকে জানেন যে কতটা মমতা ব্যানার্জি ঘনিষ্ঠ এবং কতটা ক্লোজ। লাল ডায়েরি, সবুজ ডায়েরি, হলুদ ডায়েরি, প্রচুর গল্প রয়েছে রাজীব কুমারকে নিয়ে। সেই রাজীব কুমারকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চাইছেন যে উনি যেন স্থায়ী ডিজিপি হন, কিন্তু হতে দিতে চাইছেন না মমতা ব্যানার্জির মতে অ্যাক্টিং প্রাইম মিনিস্টার অমিত শাহ। সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার, আমি অদ্বিতীয়া রয়। আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয়ায়। আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের লাইভ আমি এখান থেকে শুরু করব। আমি শুরুতেই আপনাদেরকে বলবো যে মনোজ পন্থ গিয়েছিলেন ইউপিএসসির একটি বৈঠকে, যে বৈঠকে গিয়ে ওখানে প্রস্তাব করে এসেছেন যে যদি ইমিডিয়েটলি ডিজিপি হিসেবে স্থায়ী পদে যদি রাজীব কুমারকে নিয়োগ না করা হয় তাহলে ভীষণ অসুবিধা হচ্ছে, মানে ভীষণ দরকার আমাদের স্থায়ী ডিজিপির। কারণ এটা নাকি জানা যায় যে যিনি নাকি স্থায়ী ডিজিপি হবেন ওনার শক্তি অর্থাৎ ক্ষমতা অপরিসীম। নট অনলি প্রশাসনিক, তিনি নাকি আর্থিক ক্ষমতাও রাখেন। এবার যিনি স্থায়ী হবেন না তো তার ক্ষেত্রে তো সেই ক্ষমতা অপরিসীম হতে পারে না, তার তো সীমিত ক্ষমতা থাকে। তো চাইছেন যে যেমন তেমন ভাবে যেন এই বিধানসভার আগে স্থায়ী ডিজিপি হিসেবে কাউকে নিয়োগ করা হোক। কাউকে বলতে আর কাউকে না, রাজ্যের ওয়ান এন্ড অনলি পছন্দের ব্যক্তি হচ্ছেন রাজীব কুমার। এবং মনোজ পন্থের মিডিয়েটর হয়ে মনোজ পন্থ গিয়েছিলেন ইউপিএসসির বৈঠকে এবং সেখানে রাজীব কুমারের নাম প্রস্তাবিত করে এসেছেন। তো প্রস্তাবিত করেছেন, কিন্তু সেই যে রাস্তায় দাঁড়িয়ে পড়েছেন ঢাল হয়ে, পাথরের লকির হয়ে দাঁড়িয়ে গেছেন অমিত শাহ, বলছেন আর যাই হোক রাজীব কুমারকে পার্মানেন্ট ডিজিপি করা যাবে না। কেন করা যাবে না? কারণ প্রোটোকল ব্রেক করেছেন রাজীব কুমার, প্রোটোকল ব্রেক করেছেন। কি প্রোটোকল ব্রেক করেছেন? তো প্রথমে আপনাকে নিয়ম জানতে হবে। নিয়মই বলে দিই যে ডিজিপি নিযুক্ত করার ক্ষেত্রে প্রার্থী যিনি হবেন, প্রার্থী হিসেবে যাকে নিয়োগ দেওয়া হবে তার কর্মজীবন বাকি থাকা জরুরি, কমপক্ষে 6 মাস। এখন বিষয়টা হচ্ছে যে রাজীব কুমারের অবসর নেওয়ার ডেট হচ্ছে 2026-এর 31 জানুয়ারি, অর্থাৎ খুব বেশি সে বেশি 3 মাস। তাহলে প্রোটোকল তো ম্যাচ করছে না, তো সেক্ষেত্রে উনি তো হতে পারেন না পার্মানেন্ট ডিজিপি। কিন্তু রাজ্য দাবি করছে যে তা নয়, আমরা শর্ত ভাঙিনি, আমরা শর্ত মেনটেন করেছি। আসলে যখন নাকি প্রস্তাব পাঠানো হয় তখন রাজীব কুমারের নিয়োগ করার সময় তার কর্মজীবনের 6 মাস বাকি ছিল, 6 মাস কমপ্লিট হয়নি। কিন্তু তারপরেও কেন্দ্রীয় সরকার মানতে চাইছেন না। রাজীব কুমার যিনি ভারপ্রাপ্ত ডিজিপি, সরকার তাকে স্থায়ী ডিজিপি করতে চাইছেন, এটা হচ্ছে মুদ্রা ব্যাপার। এবার একটু মুদ্রা আপনাদেরকে জানিয়ে দিই যে ব্যাচ 1989-এর ব্যাচ আইপিএস অফিসার যিনি 2023 সালে ভারপ্রাপ্ত ডিজি হয়েছিলেন, ডিজিপি হয়েছিলেন ভারপ্রাপ্ত, ওনাকে অ্যাক্টিং ডিজিপি করা হয়েছিল। তো যখন নির্বাচন হয় 2024 সালের লোকসভায়, তখন নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে যাকে সরিয়েছিলেন তিনি হচ্ছেন এই রাজীব কুমার, ওনাকে সরিয়ে দিয়েছিলেন। যখনই রেজাল্ট আউট হয়ে গেল, ভোট কমপ্লিট হয়ে গেল, মমতা ব্যানার্জি আবার নিজের কাছের ব্যক্তি রাজীব কুমারকে আবারও অ্যাক্টিং ডিজিপি পদে নিয়োগ করে দেন। এবং এখন ডিমান্ড হচ্ছে যে রাজীব কুমারকে স্থায়ী করতেই হবে, ওনাকেই করতে হবে। এখন ভাবুন যে ওই রাজীব কুমারের মধ্যে এমন কি মধু রয়েছে, এমন কি ব্যাপার রয়েছে যে রাজ্য সরকার কিছুতেই ওই রাজীব কুমার ছাড়া আর কোনো আইপিএস অফিসারকে খুঁজে পাচ্ছেন না, আর কাউকে ভরসা করতে পারছেন না, এমন পরিস্থিতি। তাই রাজীব কুমারকে নিয়োগ করতে হবে। কিন্তু এই যে অমিত শাহ
মমতা ব্যানার্জির একদম অপছন্দের লোক, উনি হয়ে গেছেন এখন কাঁটা। উনি বলছেন আর যাই হোক, রাজীব কুমারকে পার্মানেন্ট ডিজিপি হিসেবে অর্থাৎ স্থায়ী ডিজিপি হিসেবে নিয়োগ করতে দেওয়া যাবে না। জল কতদূর গড়ায় সেটাই দেখার, কারণ আমরা যতদূর জানি যে কেন্দ্রীয় মানে এই বিষয়টা নিয়ে অ্যাটলিস্ট কেন্দ্র সরকারের ক্ষমতা অনেক বেশি। তো কেন্দ্র সরকার এখন রাজীব কুমারকে ডিজিপি করছেন নাকি করছেন না সেদিকে তো নজর থাকবে। কিন্তু তার আগে আমি আপনাদেরকে একটি ভিডিও দেখাবো, ছোট্ট করে ভিডিও দেখাবো, যে ভিডিওটি দেখে আপনাদের নিজেদেরই খুব ভালো লাগবে। একটি নিউজ চ্যানেলের ছোট্ট করে আমি দেখাই, দেখুন। এই যেন উলট পুরাণ। এতদিন বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে ধরা পড়তেন বহু মানুষ। এবার ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে যেতে গিয়ে বিএসএফ এর জালে আটক 10 শিশু সহ 45 জন বাংলাদেশি। ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তে বিএসএফ জওয়ানরা এদের আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয়। তবে কি এসআইআর ঘোষণার পর এখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে এখানে থাকা অনুপ্রবেশকারীরা? উঠছে প্রশ্ন। কি বুঝলেন? 10 জন শিশু সহ 45 জন বাংলাদেশি ধরা পড়েছেন কি ভারতে প্রবেশ করতে গিয়ে না, বাংলাদেশ অবৈধভাবে আবার পালাতে গিয়ে ধরা পড়েছেন বিএসএফ এর হাতে। মানে এই একদম অদ্ভুত রকম ঘটনা যেটা ঘটেছে। আর কেন ঘটছে সেটাও জানিয়ে দিই, কারণ আমাদের রাজ্যে এখন এসআইআর ঘোষণা হয়ে গেছে, কোনো অবৈধ নাগরিক আমাদের ভারতে থাকতে পারবে না। স্পেশালি আমি জানিয়ে দিই যে যতই ভয় দেখানোর চেষ্টা করুক না কেন তৃণমূল কংগ্রেস, সমস্ত সীমান্তবর্তী এরিয়াতে এখনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছেন এবং ওনারা রুট মার্চও করছেন। আর এটা ভাববেন না যে এসআইআর ঘোষণা হলো 10 দিন আগে ওনারা এসেছেন, তা নয়, হয়ে গেল মাসখানেক কি বলবো। ওয়াকফকে নিয়ে যখন আন্দোলনে কেন্দ্রীয় সরকার দেখে নিয়েছিল যে পশ্চিমবঙ্গের অবস্থা ভীষণ খারাপ এবং সরকারি সম্পত্তি ধ্বংস করা হচ্ছে, রাস্তাঘাটে আগুন জ্বালানো হচ্ছে, তখন থেকেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। অর্থাৎ রাস্তার সেই মানে মোড় চিনে নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রত্যেককে নিজের নিজের ডিউটি এবং নিজের কাজ করতে হবে। বাকি যারা অবৈধভাবে ঢুকে রয়েছেন তারা নিজেরাই নিজেদের বস্তা বেঁধে বাড়ির পথে দৌড়াচ্ছেন, বলছেন এখানে আর থাকা যাবে না, ভারত সরকার বড্ড কড়া, কিছুতেই আর ফেসিলিটিস এনজয় করতে দেবে না, কারণ এ ভারত সে ভারত নয়। আচ্ছা, জানিয়ে দিই আপনাদেরকে যে সরকারি কর্মীদেরকে নাকি বলির পাঠা করা হচ্ছে। বিষয়টাকে ভীষণ ফোকাসফুলি আপনাদেরকে বুঝতে হবে, কেন সরকারি কর্মীদেরকে বলির পাঠা করা হচ্ছে। এই অভিযোগ কে করছেন? বিএলওরা খোদ করছেন, বলছেন আমাদেরকে বলির পাঠা করা হচ্ছে, যার জন্য সেই বিএলওদের পাশে দাঁড়িয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চ। কি বলছেন সংগ্রামী যৌথ মঞ্চ? বলছেন দেখুন, বলির পাঠা করার কিছু হয়নি এখানে, কারণ সরকারি কর্মীরাও নিজেদের কাজ করতে চায়, তাদের দাবি বুঝতে হবে। নির্বাচন কমিশন অ্যাকশনে রয়েছেন, মনোজ কুমার আগরওয়াল অ্যাকশনে রয়েছেন, বলছেন বিএলও কাজ করবে না তার মানে মেবি টিএমসির লোক, তো ভাই সাসপেন্ড করে দেবো। তো এই অ্যাকশন মুড থেকে একটু নরমপন্থী অ্যাপ্লাই করতে হবে, একটু নরম যেতে হবে, কঠোরপন্থী না, একটু নরমপন্থী হতে হবে, তাদের প্রবলেমটা বুঝতে হবে। কারণ বিহারের এসআইআর আর বাংলার এসআইআর সেম না, বিহারে এত প্ল্যানিং হয়নি কিন্তু সুস্থভাবে এসআইআর হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে সুস্থভাবে এসআইআর হতে পারে না, এটা নিজে জানাচ্ছেন, দাবি করছেন সংগ্রামী যৌথ মঞ্চ। দুটি কারণ তুলে ধরেছেন যে এইভাবে বিএলওদের পাশে দাঁড়ানো দরকার। তার মধ্যে এক হচ্ছে যে যেখানে ইসিআই অর্থাৎ জাতীয় নির্বাচন কমিশন যখন নিজে থেকে বলেছেন যে এসআইআর যখন হবে তখন যাতে এই বিএলওদেরকে অন ডিউটি দেখানো হয়, কিন্তু সেটা না দেখিয়ে এত বদমাশি চলছে যে তাদেরকে ইন্টেনশনালি অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। এবার বিএলওরা বলছেন আমরা তো কাজ করছি, আমরা তো এসআইআর এর কাজ করছি, তো সেখানে আমাদেরকে অন ডিউটি দেখানো হচ্ছে না, আমাদেরকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে। আর দ্বিতীয় হচ্ছে নিরাপত্তা, আমাদেরকে তো নিরাপত্তা দিতে হবে, কারণ অভিষেক ব্যানার্জি বলছেন গাছে বেঁধে রাখতে, মমতা ব্যানার্জি বলছেন মঙ্গলবার থেকে রাস্তায় নামছি, তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা বলছেন খেলা হবে মঙ্গলবার থেকে। তো এই যে ভয় দেখানোর একটা প্রক্রিয়া চলছে, এখান থেকে তো বিএলওদেরকে রক্ষা করতে হবে, কারণ বিএলও তো চাইছেন কাজ করতে, ওনাদের কাজে না নেই, উনি বলছেন আমি কাজ করব, কিন্তু নিরাপত্তা এক নম্বর হচ্ছে নিরাপত্তা, যেটা গ্যারেন্টি দিতে হবে, খুব স্বাভাবিক ব্যাপার যাতে বলির পাঠা না হয়। আর দ্বিতীয় হচ্ছে যে ওনাদের যে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে সেটাকে অন ডিউটি দেখানো, ব্যাস। আর থাকলো কথা বিএলওটা নিজের কাজ করবে, বাড়ি বাড়ি যাবে এবং সমস্ত তথ্য সংগ্রহ করবে, যার নাম বাদ যাবে তার নাম বাদ যাবে, তর্ক করার কিছু নেই, ঝামেলা করার কিছু নেই, তাদের সঙ্গে তো বিএলএরা রয়েছেনই। কিন্তু জানিয়ে দিই আপনাদেরকে কাজ বহুদূর এগিয়ে গেছে।
বিএলওদের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে নিয়মিত নজর রাখছেন রাজ্য পুলিশ নোডাল অফিসার এডিজি আনন্দ কুমার। কন্টিনিউ নজর রাখছেন যাতে বিএলওদের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে। আর দ্বিতীয় হচ্ছে 85% ইনামোরেশন ফর্ম অলরেডি ছাপা হয়ে গেছে। সম্ভাবনা রয়েছে যে 2 নভেম্বর পর্যন্ত পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। শুক্রবার দিন বড় প্রশিক্ষণের একটি বৈঠক করা হয়েছে, যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে 294 জন ইআরও, 3000 এইআরও আর 24 জন জেলা শাসক তথা ডিইওরা উপস্থিত ছিলেন। অর্থাৎ আমাদের রাজ্য ফুল রেডি এসআইআর এর জন্য। সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে, এবার মঙ্গলবার থেকে এসআইআর হবে। তো তারই মধ্যে একটি খবর আরো সামনে আসছে, সেটা হচ্ছে বিএলএ নিয়োগে বিজেপি এবং সিপিএম এগিয়ে। খবর করছেন, এটা একজন মিডিয়া খবর ছেপেছেন যে বিএলএ নিয়োগে বিজেপি এবং সিপিএম এগিয়ে, পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। তথ্য কি বলছে? 30 অক্টোবর পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে বিজেপি বিএলএ 1 নিয়োগ করেছেন 294 জন, বিএলএ 2 তে নিযুক্ত করেছেন 7912 জন, সিপিএম বিএলএ 1 এ নিয়োগ করেছেন 143 জন, বিএলএ 2 তে নিয়োগ করেছেন 6175 জন। এবার তৃণমূল কংগ্রেস সরকার পক্ষ, তিনি আবার বিএলএ 1 এ নিয়োগ করেছেন মাত্র 36 জন, আর বিএলএ 2 তে নিয়োগ করেছেন 2349 জন। এই তথ্য শুনে আপনারা বলবেন, উনি বাবারে, তো তৃণমূল কংগ্রেস তো লোকই পাচ্ছে না। আমি জানিয়ে দিই, এত খুশি হবার কিছু হয়নি। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ লোকই তো বিএলও হয়ে বসে আছে না। আমাদের রাজ্যে এসআইআর এর টাইমে বেশিরভাগ লোকই তৃণমূল কংগ্রেসের বিএলও হয়ে বসে আছে। তো তৃণমূল কংগ্রেস যে বিএলএ নিয়োগ করতে পারছে না, এটা স্বাভাবিক। এটা এত লোক কোথা থেকে আনবে? আকাশ থেকে তো থরি পারবে। তাদেরকে তো মানে অ্যাটলিস্ট তৃণমূল কংগ্রেসের ঝান্ডা ধরা লোক হতে হবে। এখন আপনারা স্কুল টিচারকে দেখে নিন না, টিচারের পাশাপাশি পার্ট টাইম জবে তৃণমূল কংগ্রেস করছে, তো তারাই হয়ে গেছে বিএলও। এবার ধীরে ধীরে সেই তথ্য সামনে আসছে। এবার বিএলএ ঝান্ডা ধরা লোক তো বিএলএ হবার কথা। এবার টিচার আর ঝান্ডা ধরা লোক যদি হয়ে যায় বিএলও, তাহলে বিএলএ সংখ্যা তো এমনি কমবে। তো এই হচ্ছে সেই তথ্য। খুশি হবার কিছু হয়নি, তৃণমূল কংগ্রেস ঠিকই লোক জোগাড় করে নেবে, বিএলএও জোগাড় হবে। আর আমি আপনাদেরকে আরো ইম্পর্টেন্ট কথা জানাই, যত বিএলএ থাকবে, বিএলওদের পাশাপাশি যত বিএলএ থাকবে, ততই কাজ স্মুথ হবে, ভালো হবে আর সঠিক হবে। কারণ নির্বাচন কমিশনের লোকেরই প্রয়োজন, সবাই তো আর একসঙ্গে বেইমানি করবে না, হাতের 5 আঙুল সমান নয়। সুতরাং ইন্টেনশন থাকা উচিত যে যাতে রাজ্যে সুস্থভাবে এসআইআর হয়। এর মধ্যে আমি আপনাদের সামনে আরেকটি তথ্য তুলে ধরবো, যেটা হচ্ছে 2002 সালের 4 ফেব্রুয়ারি যখন রাজ্যের খসড়া ভোটার তালিকা সামনে আসে, তখন দেখা যায় যে 69 লক্ষ ভোটারের নাম বাদ গেছিল। তার মধ্যে 50 লক্ষর নাকি ঠিকানাতে গেলেও সেই ভোটারকে পাওয়া যায়নি, অর্থাৎ অন্যত্র চলে গেছিল, ভুয়ো ভোটার ছিল, এবং 19 লক্ষ ভোটার মারা গেছিল। ঠিক সেই 2002 সালের 5 ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি হঠাৎ করে দাবি তোলেন নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে যে আমরা তো 2001 সালের ভোটে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ জোট তৃণমূল কংগ্রেস মাত্র 36 লক্ষ ভোটে পিছিয়ে ছিল সিপিএম থেকে। তার মানে এখন বাদই যাচ্ছে যখন 69 লক্ষ ভোটার, তার মানে তো পুরো নির্বাচনটাই ভুয়ো হয়েছিল, পুরো নির্বাচনটাকেই অবৈধ ঘোষণা করা হোক। কিন্তু মমতা ব্যানার্জির এই মতে কংগ্রেস বিজেপি কেউই সাথ দেননি এবং নর্মাল ভাবে সরকার চলেছিল। তারপর যখন 2006 সালে ভোট হয়, কিন্তু তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, যখন ফাইনাল খসড়া ভোটার তালিকা সামনে আসে, তখন টোটাল 24 লক্ষ ভোটারের নাম বাদ যায়। এবং তৃণমূল কংগ্রেসের নেতারা বলতে লেগেছিলেন যে ভুয়ো ভোটার যখন বাদ চলে গেছে, তার মানে এরপর যত ইলেকশন হবে সেখানে তৃণমূল কংগ্রেসই জিতবে, সিপিএম জিতবে না, কারণ তারা ভুয়ো ভোট আর এনজয় করতে পারবে না। ঠিক 2006 সালে ভোটে বামফ্রন্ট বাম্পার ভোটে জয়লাভ করে। এর থেকে কি বোঝা যায়? এর থেকে এটাই বোঝা যায় যে এসআইআর যে প্রসেস, যার মাধ্যমে ভুয়ো ভোটারকে বাতিল করা হচ্ছে, তার মানে এটা নয় যে এসআইআর একটি ডিসাইডার ফ্যাক্টর হয়ে গেল যে সিপিএম জিতবে না, কংগ্রেস জিতবে না, বিজেপি জিতবে, নাকি তৃণমূল কংগ্রেসের সরকার রয়েছে সে হেরে যাবে। এটা ডিসাইড এসআইআর এর মাধ্যমে হয় না। এটাও হতে পারে যে এসআইআর এর পর তৃণমূল কংগ্রেসই জিতছে, এটাও হতে পারে যে এসআইআর এর পর তৃণমূল কংগ্রেস গোহারা হেরেছে। যেটাই হবে দেখতে পারবো, কিন্তু এসআইআর একটা সাংবিধানিক প্রসেস, যেটা খুব স্বাভাবিক,
কারণ আমরা আমাদের ভোটার তালিকায় ভুয়ো ভোটারকে রেখে দিতে পারি না। এটা অ্যাবনর্মাল একটা দাবি, যেটা তৃণমূল কংগ্রেসের দিক থেকে বারবার তোলা হচ্ছে। তো মমতা ব্যানার্জি এমন একজন ব্যক্তিত্ব, যখন বাজপেয়ী গভর্নমেন্টের সেকেন্ড টার্ম ছিল আর বৈশাখী সরকার ছিল, অর্থাৎ ফুল মেজরিটি যখন বিজেপি পায়নি, সেই টাইমে সব থেকে বেশি যদি কোনো নেতা ডিস্টার্ব করে থাকে সরকার চালাতে, তাহলে সেটা ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সব থেকে বেশি ডিস্টার্ব করে থাকেন। তার মানে একজন নেত্রীর কত রকম চরিত্র হয়। একবার এসআইআর কে সাপোর্ট করেন, একবার এসআইআর এর টোটালি বিরুদ্ধে গিয়ে পথে নামার এলান করে দেন। তার মানে উনি তো নিজেই জানেন না যে নিজে কি চান। তার মানে উনি শুধু চর্চায় থাকতে চান, শুধু চর্চায় থাকতে চান। বাকি এবার কি বক্তব্য পুরো বিষয় অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন। আমি এখানে এন্ড করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।